আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব সাস্ট যে এডমিশন টেস্ট প্রিপারেশন আমরা নিচ্ছি তো সেটা নিয়ে। তো গত ২ টা ভিডিওতে আলোচনা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন আর হচ্ছে জগন্নাথের প্রিপারেশন নিয়ে আরকি। তো ঢাবির যে প্লেলিস্টটা আমরা তৈরি করছিলাম প্রায় ২৪ টার মতো সেখানে ভিডিও ছিল। তো ওই ভিডিওগুলো আমাদের কাছে আসলে অত্যন্ত কার্যকর। তো ওই ভিডিওগুলোকে আমরা আসলে সবসময়ের জন্য বেস ধরবো। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে ওই ভিডিওগুলো অবশ্যই দেখবা। ওই ভিডিওগুলো আসলে দেখাটা জরুরি আছে। আর শাস্তির প্রশ্ন সম্পর্কে একটা আলোচনা সমালোচনা সবগুলোই আছে যে প্রশ্নটা আসলে আ একটু স্ট্যান্ডার্ড হয়। অর্থাৎ একটু আমি ইজি বলব না, আবার একটু হার্ডও বলব না আরকি। ভয় দেখাচ্ছি না। ব্যাপারটা হলো তোমাদের জানা দরকার। কিছু প্রশ্ন থাকে, ২-১ টা টপিক থাকে যে টপিকগুলো আসলে আ একটু আমাদের মানে অ্যাজ ইউজুয়াল টপিকগুলো না আরকি। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই। তো আ কারণ হচ্ছে যে আমাদের এডমিশন টেস্টের মধ্যে তো 100 আউট অফ 100 পাইতে হয় না, তাই না? তো হচ্ছে কিছু মার্ক তো আমাদের ছেড়ে দেওয়ার সুযোগ তো আছেই। তো এইজন্য বলব যে আসলে ভয় পাওয়ার প্রথমত কারণ নেই। তো আজকের এই ভিডিওটা তোমার ক্লাসটা করা দরকার এই কারণে যে আজকে যতগুলো টপিক বলব, তো সেই টপিকগুলোর মধ্যে কিছু টপিক নিয়ে আমরা আলোচনা ওই ঢাবির ভর্তি পরীক্ষার সময় আলোচনা করা হয় নাই। তো ওইগুলো নিয়ে আসলে আলোচনা করব। কারণ এগুলো আসার চান্স আছে। এগুলো সাস্টের বিগত বছরের প্রশ্নগুলো এনালাইসিস করেই ভাইয়া মনে করছি যে দেওয়া দরকার। তো তোমরা ভিডিওটা শুরু করো, দেখো এবং সাথে থাকো আরকি। আর আমার গলার অবস্থা গত ভিডিওতে যেটা বলছিলাম যে গলার অবস্থাটা আসলে ভালো না। আর আজকেও ডাক্তার দেখিয়েছি, সেখানে ইনফেকশনের কথা বলা হয়েছে। তো দেখা যাক এই অবস্থায় আসলে যতটুকু পারছি ভিডিওটুকু করছি। কারণ অনেক এতগুলো কমেন্ট আসছে যে আমি আসলে সবগুলো কমেন্টের রিপ্লাইও দিছি। যদি না করে দেই কেমন লাগতেছে তাই। তো সাউন্ডটাকে আবার কনসিডার করবা। তো চলো শুরু করি আরকি। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমি কেমিস্ট্রিটুকুই পারি আর বেশি কিছু পারি না। হ্যাঁ? আমার দ্বারা অনেক কিছু হয় না। তো কেমিস্ট্রির অংশের যেটুকু সাপোর্ট দরকার ওই সাপোর্টটুকু ভাইয়া দেওয়ার চেষ্টা করতেছি। চলো শুরু করি। ১ নাম্বারে যদি আলোচনা করি যে টপিকগুলো আসলে কি আছে এখানে, হ্যাঁ? টপিকগুলো আমি শুরুতে শুরু করছি জৈব যৌগের পার্টটুকু দিয়ে। কারণ আমরা ঢাবি পড়াশোনার সময় জৈব যৌগের পার্টটা নিয়ে খুব বেশি ডিটেইলস আলোচনা করি নাই। আর অনেকের কমেন্ট বলতেছিলা তোমরা যে, "ভাইয়া জৈব যৌগের পার্ট নিয়ে যদি একটু আলোচনা করা হয় তো সুবিধা হইতো আরকি।" ঠিক আছে? তো তোমাদের কমেন্টগুলো আসলে আমি আ কনসিডার করি and গুরুত্ব দেই আরকি। হ্যাঁ? চলো তাহলে শুরু করি। ১ নাম্বার আমরা পড়বো হচ্ছে যে সমানুত্তর পার্টটা নিয়ে আমরা যদি এখানে বলি যে কয়টা টপিকের কথা এখানে বলছি টপিক বলছি ১৫ টা। আর একটা জিনিস মাথায় রাখবা যে অ্যা এই টপিকগুলোর বাইরেও তোমাকে ঢাবি প্রিপারেশনের যে ভিডিওটার কথা বলছি প্লেলিস্টটা সুপার 30 অর্থাৎ এখানে 30 টপিকস দেওয়ার কথা ছিল বাট আমি দিয়েছি ওখানে ২৪ টা। তো ২৪ টা ভিডিও তুমি খুব ভালোভাবে শেষ করবা। এবার চলো তাহলে শুরু করি। ১ নাম্বার যাচ্ছি হচ্ছে সমানুতার মধ্যে, তাই না? আচ্ছা, সমানুতা টপিকের মধ্যে তুমি আসলে কি পড়বে? সমানুতা। সমানুতার মধ্যে কয়েকটা পার্ট গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথে পড়া দরকার। ১ টটোমারিজম, ১ টটোমারিজম এটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল আরকি, তাই না? টটোমারিজম সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা জরুরি আরকি। এটা যেন কোনটা? এটাকে আমরা বলি কি নামে বলি? গতিশীল সাম্যাবস্থার কথা বলি। গতিশীল সাম্যাবস্থার কথা বলি এটাতে এরকম। আর এর বাইরে টটোমারিজমকে আমরা আবার অনেক সময় দেখছি কিটো-ইনল সাম্যাবস্থা বলা হয়। কিটো-ইনল সাম্যাবস্থার কথা বলা হয়। আচ্ছা। তো এটাতে কি হইছিল? ঘটনা হচ্ছে এরকম একটা ধরো যে কিটোন টাইপের থাকে। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল। এটা ওই ভিডিওতে আলোচনা করছি। তুমি সেটা দেখে নিতে পারো, সমস্যা নাই। তো এখানে কি হলো? এই যে হাইড্রোজেন যেটা আছে, এই হাইড্রোজেনটা যাবে আসলে কোথায়? এই হাইড্রোজেনটা যাবে হচ্ছে তো অক্সিজেনের মধ্যে। তো আমরা যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে একটা সাম্যাবস্থার মধ্যেই থাকে। CH3 এই O এর সাথে যে ডাবল বন্ডটা ছিল ওইখানে আসলো হচ্ছে হাইড্রোজেন। আর এই ডাবল বন্ডটা শিফট হয়ে আসছে কোথায়? কার্বনের মধ্যে। মেকানিজম এখানে গুরুত্বের সাথে দেখতেছি না আপাতত। ঠিক আছে? তো এটা হচ্ছে দেখো এটা কিটোন। তো একটা অর্থাৎ কিটো মূলকটা এইখানে আছে। তাই না? আর এখানে দেখো হচ্ছে ইনল মূলকটা এখানে আছে আরকি। অল মূলকটা এই জায়গাটায় আছে। এইজন্য এটাকে বলতেছে কিটো ইনল সাম্যাবস্থা বলতেছে আরকি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। এরপরে তুমি আ সমানতার পার্ট থেকে আর কিছু জিনিস দেখবা কিনা? হ্যাঁ, অবশ্যই দেখবা। সেটা কি দেখবা বলো তো? তুমি দেখবা হচ্ছে এখানে সিস ট্রান্সটা দেখবা। সিস ট্রান্সটা দেখবা। সিস ট্রান্স সমানতা যেটা হয় সেটা। সিস ট্রান্সের ক্ষেত্রে ২ টা জিনিস বলছিলাম। শর্তগুলো অবশ্যই আমরা জানি। তো আমরা আরেকটু সহজভাবে পড়তে চাই। সেটা কোন জায়গাটায়? কার জন্য এই সিস ট্রান্সটা হয়? মাথায় রাখতে হবে কার্বন যদি ডাবল বন্ড থাকে
অথবা যদি একটা সাইক্লিক কার্বন কাঠামো যদি থাকে, যেখানে দুইটা কার্বনের মধ্যে এই মুক্ত আবর্তন বাধাপ্রাপ্ত হয়েছে সেটা। ঠিক আছে? আচ্ছা, এরকম হইলে তুমি কি করতে পারতেছো? ধরো আমরা এটা দিয়ে তোমারে বলি, এটা দিয়ে বলি, এখানে এ দিছি, এখানে এ দিছি, এখানে বি দিছি, এখানে ধরো যে বিদেশি। তার মানে হলো কি সিমিলার কাইন্ড অফ যে গ্রুপ যেগুলো আছে এগুলো দেখো বিপরীত দিকে আছে, তখন সেটাকে আমরা তখন কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হলো ট্রান্স বলবো আর কি। আবার ধরো আমাদের কাছে আমি একটা সাইক্লিক নিছি, যেহেতু সাইক্লিকের কথাটাও ভাইয়া বললাম, তাহলে সাইক্লিক একটা কাঠামো নিছি, এখানে ধরো যে দিছি বি, এখানে দিছি বি, এখানে দিছি সি, সরি এখানে দিছি এ, এখানে ধরো যে এ দিছি আর কি। তার মানে কি হলো সিমিলার কাইন্ড অফ গ্রুপগুলো দেখতেছি এক কার্বন কার্বন যেটাতে মুক্ত আবর্তন বাধাপ্রাপ্ত হয়েছে সেই জায়গার একপাশে আছে আর কি, তাই তো? তাহলে তখন সেটাকে আমরা কি বলতেছি? আবার তখন সেটাকে আবার আমরা সিস টাইপের সমাণু বলতেছি। তার মানে এটা জানাটা জরুরি নিচের কোন স্ট্রাকচারের জন্য সিস ট্রান্সটা হয় আর সিস কোনটা ট্রান্স কোনটা আর কি, এটা। তাহলে দুইটা টাইপ গেল। এর বাইরে তুমি যে জিনিসটা সম্পর্কে দেখবা সেটা হলো কি, যে আলোক সমানুতার পার্টটা নিয়ে আর কি। তুমি দেখবা আলোক সমাণু হয় কিনা, আলোক সমাণু। তো আলোক সমাণু পার্টের মধ্যে তুমি আবার কি পড়বা? তুমি দেখবা কাইরাল কার্বন আছে কিনা। এখান থেকে কোশ্চেন টাইপ একটা হইতে পারে যে কাইরাল কার্বন আছে কিনা, কাইরাল কার্বন কতটি, ঠিক আছে? ওকে। আবার হতে পারে আলোক সমাণু মোট সমাণু কয়টা আর কি। তো মোট আলোক সমাণু কয়টা। তো কাইরাল কার্বনের সংখ্যা যদি এন দিয়ে প্রকাশ করি তাহলে 2 টু দি পাওয়ার এনটা হচ্ছে আমাদের কাছে মোট সমাণু, এরকম একটা কথা বলতেছে আর কি। আর আলোক সমাণুগুলো কয় টাইপের হয়? দুই টাইপের হয়, ডি হয়, এল হয়। আবার ডি আর এল যদি মিলাইলে এদের যদি সমমোলার মিশ্রণ কি হয়? যদি শূন্য হয় তখন সেই মিশ্রণকে কি বলে? তখন সেই মিশ্রণকে বলা হয় রেসিমিক মিক্সার বা রেসিমিক মিশ্রণ বলে আর কি। ঠিক আছে? আর ডি আর এল কে একে অপরের এনানসিওমার বলে। ঠিক আছে? চলো তাহলে দেখি। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা সাস্টে বিগত বছরে আসা প্রশ্ন। যদি আমরা গ্লুকোজ নিতাম, যদি আমরা কি নিতাম? গ্লুকোজ। গ্লুকোজে কয়টা কার্বন থাকে বলতে পারবা? গ্লুকোজে কার্বন থাকে 6টা। তাহলে 6টার মধ্যে গ্লুকোজ যদি আমরা স্ট্রাকচার ড্র করি, এই হচ্ছে আমাদের কাছে গ্লুকোজের স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের কাছে গ্লুকোজের স্ট্রাকচার। একটা জিনিস খেয়াল করো, বলতেছে গ্লুকোজের স্ট্রাকচারের মধ্যে কয়টা কাইরাল কার্বন আছে আর গ্লুকোজ দিয়ে মোট কতটা আরো সমান পাওয়া সম্ভব। কাইরাল কার্বন কাকে বলে যেন মনে আছে না? যে একটা কার্বনের সাথে যদি 4টা ভিন্ন একযোজী গ্রুপ থাকে তাকে বলতেছে কাইরাল কার্বন, তাই তো? তাহলে দেখো, এটা একটা একযোজী ভিন্ন গ্রুপ, এটা একটা ভিন্ন গ্রুপ, এটা একটা ভিন্ন গ্রুপ, টোটালটা মিলে একটা। তার মানে কি এটা একটা কাইরাল কার্বনের মধ্যে পড়ছে, এটাও একটা কাইরাল কার্বনের মধ্যে পড়ছে, এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে অ্যাস্টেরিক চিহ্নটাকে দিয়ে ইউজ করতেছি। তাহলে এইখানে গ্লুকোজে কাইরাল কার্বন, কয়টা আছে বলো তো ভাইয়া? 4টা। তাহলে মোট গ্লুকোজের মাধ্যমে আলোক সমাণু কয়টা? মোট আলোক সমাণু এই গঠনটার জন্য বি কেয়ারফুল, ঠিক আছে? 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন করলে কত আসে? 4, 4 করলে কত আসে? 16। শুধুমাত্র এই কাঠামোর জন্যই কিন্তু ব্যাপারটা সত্যি, এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। গেল? ওকে। এর বাইরে ধরো যে আরেকটা জিনিস এখানে হইতে পারে, সেটা হলো কোনটা বলো তো? মেসোযৌগ। মেসোযৌগ, মেসোযৌগ নিয়ে কি প্রশ্ন হয়? মেসোযৌগ আলোক সমাণু কিনা? না, মেসোযৌগ আলোক সমাণু না। কেন না? মেসোযৌগগুলো কেমন টাইপের হয় বলতে পারো না? হ্যাঁ, মেসোযৌগগুলো কি হয়? মেসোযৌগগুলোর মধ্যে একটা প্রতিসাম্যতা থাকে। তুমি একটা জিনিস খেয়াল করতে পারতেছো ভাইয়া, যে এইখানে দেখো একটা প্রতিসাম্যতা দেখা যায়। অর্থাৎ নিচের এই পার্টটুকু আর উপরে এই পার্টটুকু দেখো দুটো সমান। তাহলে যদি এরকম টাইপের হয় তখন থেকে মেসোযৌগ বলে আর কি। বুঝতে পারছি? যদিও এখানে কাইরাল কার্বন আছে, মেসোযৌগ কি থাকে? মেসোযৌগে কাইরাল কার্বন থাকে, ঠিক আছে? কিন্তু এটা আমাদের কাছে কি আলোক সমাণু না। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? ওকে। আমি এখানে হচ্ছে ওই জৈব যৌগের পার্টগুলো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে ভাইয়া? ওকে। তাহলে আলোক সমাণুতে পার্ট তাহলে গেল, কোনো ঝামেলা তাহলে থাকলো না। ওকে। এরপরে আসো জৈব রাসায়নিক কিছু বিক্রিয়া আছে। বিক্রিয়া বলতে কি, কোন যৌগটা কি বিক্রিয়া দেয়, এই পার্টটা জানতে চাইতেই পারে, ঠিক আছে? তাহলে টপিক নাম্বার বলতেছি 2। আমাদের কতগুলো রিঅ্যাকশন টাইপ আছে, এটা রিঅ্যাকশন টাইপ। এবার আসো আমাদের কাছে যদি আমরা শুরু করতে চাই,
একদম প্রথম টাইপের থেকে শুরু করি আমরা। ধরো আমাদের কাছে আছে ডাবল বন্ড, এইটা একটা, এটা একটা। আবার ধরো যে আমাদের কাছে আছে ট্রিপল বন্ড, ঠিক আছে? ওকে, এটা। সো এই দুইজন মিলে আমাদের কাছে কি রিয়াকশন দিবে বলতে পারবা? এদের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়ার নাম কি? এদের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়ার নাম হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কেন? কেন এদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলে? কারণ এদের মধ্যে ইলেকট্রন রিচ, ওরা ওদের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, এই জন্য এটা ইলেকট্রোফাইল, যাদের মধ্যে পজিটিভ চার্জ আছে। হ্যাঁ, ইলেকট্রোফাইল কারা? যাদের প্লাস চার্জ আছে, ঠিক আছে, অথবা ইলেকট্রনের ঘাটতি আছে, তারা কি করতে পারে? এখানে এসে বসতে পারে। এটা একটা কথা আর কি। এটা হলো একটা টাইপের গেল। তারপরে আমরা আরেকটা কি বলতে পারি? আমরা বলতে পারি ধরো যে আর এক্স, আমরা বলতে পারি আর ও এইচ, আমরা বলতে পারি আর ও আর, ঠিক আছে? এগুলো কি আবার অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, তারপর হচ্ছে ইথার, এসবগুলোকে নিছি। এখন তুমি আমাকে বলো তো এরা কোন বিক্রিয়াগুলো সাধারণত দিবে? ঠিক আছে, তুমি যদি একটা জিনিস খেয়াল করে এখানে দেখো, এই এক্স এর পার্টটা ধরো নেগেটিভ, আর এর পার্টটা হলো পজিটিভ, তাহলে এখানে কার্বনের পার্টগুলো কেমন? সাধারণত কার্বনের পার্টগুলো থাকে হচ্ছে পজিটিভ থাকে। পজিটিভ থাকলে তাহলে কে অ্যাটাক করবে? অবশ্যই নেগেটিভ কিছু। নেগেটিভ কেউ অ্যাটাক করা মানে কি? নিউক্লিওফাইল। তাহলে তখন এদের মধ্যে কোন বিক্রিয়া হবে? নিউক্লিওফিলিক সংযোজন না, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা এখানে হবে। কারণ ওই যে এক্স বা ওএস এগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। আচ্ছা, তার মানে কি ওরা অন্য কোনো বিক্রিয়া দিবে না? অবশ্যই দিবে, কিন্তু এই বিক্রিয়াগুলো তারা হচ্ছে খুব বেশি দিবে বা অবশ্যই দিবে আর কি, এরকম একটা ব্যাপার গেল। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, আমাদের কাছে আছে কি, এই যে এলডিহাইড আছে, আমাদের কাছে ধরো যে কিটোন আছে, তারপরে আমাদের কাছে ধরো যে অ্যাসিড আছে, তাই না? তো এটা এই এলডিহাইড কিটোনের বিক্রিয়াটা আগে শেষ করে আসি আমরা আগে, তাই দেখি এরা কোন বিক্রিয়াগুলো দিবে, ঠিক আছে? এলডিহাইড কিটোনের বিক্রিয়াগুলো যেটা দিবে সেটা হলো কি বলতো ভাইয়া? সেটা প্রথমত দিবে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন না, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, ঠিক আছে? এটাও কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? কারণ কার্বনের উপরে পজিটিভ চার্জ তৈরি হয়, কার্বনের উপরে পজিটিভ চার্জ তৈরি হয়, এই জন্য নিউক্লিওফাইলটা এসে এখানে যুক্ত হতে পারবে আর কি। মাথায় রাখতে হবে কে কোন বিক্রিয়া দিবে, এইগুলো জিনিসগুলোকে একটু ট্র্যাক রাখাটা বেটার, ঠিক আছে? আমরা ওটাই করতেছি যে কে কোন বিক্রিয়াটুকু দেয়। এবার তাহলে আসি, আর এর বাইরে কিছু আরো কিছু বিক্রিয়া আছে যে জিনিসগুলোকে আসলে আমাদের মানে ধরে রাখা দরকার আছে। যেমন ধরো অ্যালডোল বিক্রিয়া কে দেয়? যেমন ধরো অ্যালডোল বিক্রিয়া, এই বিক্রিয়াটা কে কে দেয় না দেয়, এগুলো এমসিকিউতে হতে পারে। তারপরে ধরো যে ক্যানিজারো বিক্রিয়া আছে, ক্যানিজারো বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা কে দেয়? তারপরে ধরো যে আমরা বলতেছি এইচ ভিজেড রিয়েকশন, এটা কারা দেয়? তারপরে ধরো যে আমরা বলতেছি হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া এটা কে দেয়? তারপরে ধরো যে আমরা বলতেছি নাইট্রেশন বিক্রিয়া, এটা কে দেয়? তারপরে আমরা বলি যে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, ফিজারক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, এরা কারা দেয়? তারপরে আমরা তোমাকে আরো বলতেছি ধরো যে ওজোনীকরণ, যদি এটা পরে আজকে আছে, ওজোনালাইসিস, এইটা কারা বিক্রিয়া দেয়, ঠিক আছে? সো এরকম কিছু বিক্রিয়ার কথা থাকলো। তারপরে ধরো যে আমরা আরেকটা দিলাম মার্কোনিকফ, মার্কোনিকফ, এই বিক্রিয়াগুলো কারা দেয়? মার্কোনিকফ নীতি কার জন্য প্রযোজ্য? সো এই এমসিকিউ গুলো আসতে পারে। তো তো চলো একটু আমরা দেখি অ্যালডোল বিক্রিয়া কারা কারা দেয়। যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে ওরা দেয় হচ্ছে অ্যালডোল বিক্রিয়া আর কি। যেমন ধরো কোনটা, CH3 CHO, এটা। আবার ধরো CH3 CO CH3, মনে থাকবে কেন? এটা হচ্ছে মূল এই কার্যকরী মূলকটা, এর সাথেটাকে হচ্ছে আলফা কার্বন বলে, আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন, এই জন্য এটা কি তোর সেই সেম অবস্থা। এটা হচ্ছে আমাদের কাছে কার্যকরী মূলক, এটা হচ্ছে আলফা কার্বন। বুঝাতে পারলাম? ওকে। কেনিজোরা বিক্রিয়া কাটা দিল, এই যে এই দুটা দেয় হচ্ছে কেনিজোরা বিক্রিয়া, এইটা এবং ArCHO কেনিজোরা বিক্রিয়া দেয়। কেন? এখানে আলফা হাইড্রোজেন বিহীন। এইচবিজের রিয়েকশনটা কারা দেয়? এইচবিজের বিক্রিয়া দেয় হচ্ছে যারা হচ্ছে এসিড, তারা এসিডের মধ্যে এই যে হাইড্রোজেন যারা আছে, যারা এসিড মূলকের বাইরে, এদের জন্য হচ্ছে এইচবিজের রিয়েকশনটা কাজ করে। আবার হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কারা কারা দেয়? যাদের মধ্যে এসিডো মূলক থাকে,
যাদের মধ্যে এসিটো মূলক থাকে, এই মূলকটা ধরো যে এইটা দিতে পারে, তারপরে হচ্ছে CH3CO, এই মূলকটা মাস্ট থাকাই লাগবে, এইটা দিতে পারে। অথবা এখানে আরেকটা বলি, ইথানলটাও বিক্রিয়াটা দিতে পারে, ইথানল দিতে পারে। আরেকটা বলতে পারি কি, অ্যালকোহল টু, মানে 2 নম্বর কার্বনে যাদের OH মূলক আছে ওরাও এই হ্যালোফর্ম বিক্রিয়াটা দিতে পারে। বুঝতে পারছি না? ওকে। নাইট্রেশন রিয়েকশন কারা দেয়? এটা হচ্ছে আমাকে বেনজিন দেয়, বেনজিন অর বেনজিনের জাতক। অ্যালকাইলেশনটাও একই অবস্থা, যেমন ধরো টলুইনের মাধ্যমে তুমি পাইতে পারো, অর্থাৎ সেকেন্ড পরে যদি আরেকটা গ্রুপ অ্যাড করতে চাও সেক্ষেত্রে আর কি। এবার তুমি আসতেছো ওজনীকরণ, এটা কারা দিল? এরা দেয় হচ্ছে আমাকে অ্যালকিন, এটা দেয় আমাকে অ্যালকাইন, এটা দেয় আমাকে বেনজিন। ঠিক আছে? ওকে। মার্কনিকোভ কারা কারা দেয় আমাকে? এটা দেয় হলো প্রতিসম, প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন বলো তো, বলো। অপ্রতিসম অ্যালকিন, মনে থাকবে কথাটা? ওকে। এই প্রতিসম অ্যালকিন যারা আছে, প্রতিসম অপ্রতিসম অ্যালকিন, যেমন ধরো CH3 সি ডাবল বন্ড CH2। কেন কেন এটা অপ্রতিসম? কারণ এখানে দেখো হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দেখো দুইটা, কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে হয়েছে ওই জায়গাটায় দুই পাশে হাইড্রোজেন সংখ্যাটা অসমান থাকলে সেটাকে বলে অপ্রতিসম অ্যালকিন। তো এখান থেকে কিছু MCQ চলে আসতে পারে। ঠিক আছে, আমি রিয়াকশনগুলো লিখলাম না ডিটেলস, কারণ অনেকগুলো রিয়াকশন লিখলাম তো আমার মাথার মধ্যে থাকলো না, বাট এভাবে একটু গুছিয়ে দিলে মনে হয় পারবা আর কি। ঠিক আছে ভাই? ওকে। এবার চলো দেখি পরের, তারপর টপিকটা কি বলছি ভাইয়া। তারপর টপিকটা বলছি হচ্ছে এরকম যে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আর কি, কোনটা অ্যারোমেটিক যৌগ কোনটা অ্যারোমেটিক যৌগ না। আচ্ছা, তারপর টপিকটা ভাইয়া বলছি হচ্ছে কি অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি। আচ্ছা, অ্যারোমেটিসিটি বললাম কেন? কারণ এই অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য তাকে বলা হয় অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি কেমনে যেন বুঝবো? আমরা বুঝবো সেখানে রেজোনেন্স আছে কিনা, রেজোনেন্স আছে কিনা, রেজোনেন্স থাকবে, এটা মাস্ট। আর এটা হচ্ছে কি, সেখানে হাকেল নম সংখ্যক ইলেকট্রন থাকবে, 4n+2 সংখ্যক সংখ্যক ইলেকট্রন থাকবে আর কি। এটাকে ডিলোকালাইজড ইলেকট্রন বলো, ডিলোকালাইজড ইলেকট্রন থাকে। যদি আমরা উদাহরণের মধ্যে যাই, যেমন ধরো আমরা 3 কার্বনের থেকে নেওয়া শুরু করছি, এটা হচ্ছে আমাদের কাছে, আমরা এখানে হাইড্রোজেনগুলো দিয়ে নিলাম, এখানেও আমরা হাইড্রোজেন দিয়ে নিলাম, এরকম একটা অবস্থা, দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে। তো এইটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ কিনা? হ্যাঁ, কারণ এন এর মান এখানে 0, তাহলে এখানে 4 × 0 + 2 করলে হাইকেল সংখ্যা আসতেছে 2, তার মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ। কেন রেজোনেন্স আছে কিনা এটা বুঝলাম কিভাবে? রেজোনেন্স আছে, দেখো এইটা যদি এইখানে যায়, আবার তখন এখানে এই প্লাসটা তখন কোথায়, এই কার্বনে শিফট হয়ে আসবে এই প্লাসটা, তার মানে কি ডাবল বন্ড অ্যান্ড প্লাস শিফট হইতেছে, তার মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ, কেন রেজোনেন্স হইতেছে আর কি। মাথায় রাখতে হবে ইলেকট্রন যদি শিফট হয়, তার যদি তাদের কাঠামো সেম থাকে তখন সেটাকে আমরা কি বলতেছি? রেজোনেন্স বলি। তুই মাথায় রাখবে এই কাঠামোর জন্য কি হয় আমাদের অ্যারোমেটিসিটিটা থাকে। তো এই কাঠামোটাকে তুমি আবার এরকমও দেখতে পারো বইয়ের মধ্যে, সাইক্লোপ্রোপিলিন আকারে, মাথায় রাখবে আর কি। এটা একটা। আবার ধরো যে আমরা কি বললাম, বেনজিন তো আমরা জানি মোটামুটি, তাই না? তবু একবার বেনজিনটা লিখে দিই। সো এইটা লিখছি। এখানে তুমি যদি রিং নাম্বার খেয়াল করো, রিং নাম্বার হলো 1। কেন? রিং নাম্বারটা 6 কার্বন থেকে 1, তাই তো? আচ্ছা, তো আমরা যদি এখানে লিখছি মানে 5 নাম্বার, 5টা সদস্য দিয়ে যদি রিং হয় বা 6টা সদস্য দিয়ে যদি রিং হয় তখন এটা 1 হিসেবে কাউন্ট করতেছি। তাহলে এত +2 করলে কত? 6। তাই তুমি এখানে দেখো তো ইলেকট্রন কয়টা আছে? এই যে 1টা 2টা 3টা, 3টা বন্ধন মানে 6টা ইলেকট্রন। তাহলে এখানে ডিলোকালাইজড ইলেকট্রন আছে কয়টা? 6টা। এখানকার 6 এবং হাকেল সংখ্যা 6 মিলে গেছে, এটা একটা অ্যারোমেটিক যৌগ। আবার ধরো আমরা এখানে একটা যৌগ দিলাম, বলো তো এটার নাম কি? মনে করো একটু। এটার নাম হচ্ছে ফিউরান। এটার নাম কি? ফিউরান। কেন এটা? কারণ 5 সদস্য দেখো, এই যে একটা অক্সিজেন, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা সদস্য, তার মানে 4 × 1, মানে এখানে রিং নাম্বার কত? 1 + 2 করলে তাহলে কত আসলো? 6।
তাহলে 6। এবার তুমি ভাবতেছো যে এখানে আমাদের ডিলোকালাইজড ইলেকট্রনটা কোথায়? ডিলোকালাইজড ইলেকট্রন, এটা খেয়াল করে দেখো, 2টা পাই বন্ধন থেকে আসে 4টা ইলেকট্রন। এই যে একটা পাই, এই যে একটা পাই, 2টা পাই থেকে 4টা ইলেকট্রন। আর অক্সিজেনের মধ্যে দেখো এখানে এক জোড়া ইলেকট্রন আছে না, ওইটাও রেজোনেন্সে অংশ নিচ্ছে। তাহলে কটা হলো মোট? 6টা। তাহলে এর 6 মিলছে। তাহলে ফিউরান একটা কি? অ্যারোমেটিক যৌগ। তাহলে ফিউরানের পরে আরো একটা অ্যারোমেটিক যৌগ আমরা চিনি, সেটা কি ওর মতোই দেখতে, মনে আছে? সালফার যখন আছে, সালফার থাকলে সেটাকে তখন কি বলে? তখন তাকে বলা হয় থায়োফিন বলে আর কি। এখানে তাহলে সেম অবস্থা হবে, 4n+2 = 6। এখানেও তাহলে ডিলোকালাইজড ইলেকট্রনের সংখ্যা হলো 6। ঠিক আছে, মিলে গেছে। এর বাইরে এরকম করে আরো আছে আমাদের কাছে। ধরো আমরা সালফার না দিয়ে আমরা নাইট্রোজেন দিছি, নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, তো এখানে একটা হাইড্রোজেন পড়ছে আর কি, তখন তার নাম কি হলো? তখন এটার নাম হলো পাইরল। ঠিক আছে, এটা একটা অ্যারোমেটিক যৌগ। আবার ধরো যে আমরা এটা না দিয়ে এখানে একটা নাইট্রোজেন দিছি, বাট বেনজিনের মতো 6 সদস্যের একটা রিং বানাইছে আর কি, এরকম হয়েছে। ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো? তখন এটার নাম হচ্ছে পিরিডিন বলে এটাকে। কি বলে এটার নাম ভাইয়া? পিরিডিন বলছে। মাথায় রাখতে হবে, পিরিডিনের মধ্যে এই নাইট্রোজেনের ইলেকট্রনটা কিন্তু বাইরে, যেটা কিন্তু রেজোনেন্সে অংশ নেয় নাই। বাট পাইরোলের মধ্যে নাইট্রোজেনের যে মুক্ত যে ইলেকট্রনটা আছে, এটা কিন্তু রেজোনেন্সে অংশ নিচ্ছে। তার মানে তোমাকে যদি কখনো বলে পিরিডিন এবং পাইরোলের মধ্যে কোনটা অধিক ক্ষারীয় বলো তো, তুমি কি বলবা? তুমি বলবা পিরিডিন হচ্ছে অধিক ক্ষারীয়। কেন? কারণ মুক্ত ইলেকট্রনটা আমাদের কাছে কি নেয় নাই? মুক্ত ইলেকট্রনটা হচ্ছে রেজোনেন্সে অংশ নেয় নাই। রেজোনেন্সে অংশ না নিলে সে কি করতে পারবে বলতো? ইজিলি দান করতে পারবে, আর দান করতে পারলেই ওর ক্ষার ধর্মটা বেশি পাবে আর কি। ঠিক আছে, ওর ক্ষার ধর্মটা বেশি হবে। ওকে, তাহলে মনে হয় অ্যারোমেটিক যৌগের পার্টটুকু বুঝতে পারছি, কারণ এখানে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হয়েছে। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এবার চলো পরের টপিকে একটু যাই। পরের টপিকটা কি? ওজনীকরণ। এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ আমাদের কাছে, ঠিক আছে? কারণ এখান থেকে সাস্টে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। পার্টটা একটু ভালো করে বুঝো, কাজে লাগবে। ওজনীকরণ। আচ্ছা, তাহলে ওজনীকরণের এই পার্টে তাহলে কেমন প্রশ্ন হয় বলো তো? এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স আছে, তবে আগে বলি কারা কারা দেয়, কারা কারার জন্য বিক্রিয়া দেয়। আম, যারা বিক্রিয়া দেয় এভাবে লিখি, যারা বিক্রিয়াটি বিক্রিয়াটি দেয়। এটা কারা? একটু আগে না লিখে আসলাম, যেখানকার মধ্যে অ্যালকিন আছে, অ্যালকিন আছে, তারপরে কি আছে? অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকিন দেয়, অ্যালকাইন দেয়, বেনজিন দেয়। ঠিক আছে ব্যাপারটা? এই তিনটাই এই বিক্রিয়াটা দেয়। এক কথায় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পারছো যে ওজোন বিক্রিয়া তাহলে কারা দেয়? যাদের মধ্যে পাই বন্ধন আছে, যাদের মধ্যে পাই বন্ধন আছে আর কি। কোথায় কোথায় পাই বন্ধন? কার্বন কার্বন পাই বন্ধন আছে। ঠিক আছে ভাইয়া ব্যাপারটা? ওকে। আর ওজনীকরণ বিক্রিয়া দুই ধরনের হয়। একটা তোমার ধরো জিঙ্ক সহ বিক্রিয়া হয়, আরেকটা কি হয় ওজনীকরণ বিক্রিয়াটা? জিঙ্ক ছাড়া বিক্রিয়াটা হয়। ঠিক আছে, ওকে। এখন তোমাকে একটা জিনিস বলি, যে তুমি যদি জিঙ্ক সহ বিক্রিয়া করো, জিঙ্ক সহ বিক্রিয়া করো, তখন এক ধরনের প্রোডাক্ট, তখন আসে হচ্ছে কার্বনিল প্রোডাক্ট। কার্বনিল যৌগ পাওয়া যায়, যৌগ পাওয়া যায়। আর তুমি যদি জিঙ্ক ছাড়া বিক্রিয়াটা করো, তখন এখানে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। কার্বক্সি সরি বানানের জন্য হুম কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে জিঙ্ক সহ আর জিঙ্ক ছাড়া ব্যাপারটা তো বুঝছো মোটামুটি, তাই না? রিয়েকশন না দিলে তো বোঝাটা একটু টাফ। তো চলো একটু রিয়েকশনটা দিয়েই বলি। তিনটা টাইপের রিয়েকশনের কথা বলছি, তিনটা দিয়েই বুঝবো। এক, অ্যালকিন দিয়ে। ধরো আমরা এখানে দিলাম, এই হচ্ছে একটা আমাদের কাছে অ্যালকিন, তার সাথে দিব কার বিক্রিয়া? তার সাথে দিব হচ্ছে আমরা ওজনের বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়া যেহেতু, সাথে দিব হচ্ছে একটা জৈব দ্রাবক। আর ধরো জিঙ্ক সহ বিক্রিয়া করছি, ধরো জিঙ্ক সহ বিক্রিয়া করছি, জিঙ্ক সহ, তো জিঙ্ক আর পানি। ওকে, আচ্ছা। বিক্রিয়া করলে কি হবে? ওজনীকরণ বিক্রিয়ার মাত্রাটা হচ্ছে এরকম, তুমি দুইটা বন্ধন তুলে দিবা, ওই দুইটা বন্ধনের মধ্যেই যে দুইটা কার্বন জড়িত ছিল তাদের সাথে অক্সিজেন দিয়ে দিবা। ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হইলে চলো একটু বুঝাই নিয়ে আসি। আগে ডাবল বন্ডটা তুলে দাও, দিছো, দিয়ে ওই
কার্বনের সাথে দিবা একটা অক্সিজেন, এই কার্বনের সাথে দিলে একটা অক্সিজেন, দেওয়া শেষ। এরপরে ওই যে আরেকটা কার্বন আছে না, তার সাথে একটা অক্সিজেন দিলা, দিয়ে এরকম তৈরি করছো আর কি। কেন এটা খেয়াল করে দেখো, আমরা ওই পুরা গঠনটা আসলে লিখিনি, নাহলে কি করছি, কি কি বলছি, ডাবল বন্ডটাকে তুলে দাও, দুইটা কার্বনের সাথে দুটো অক্সিজেন দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার কাজটা কোথায় একটু খেয়াল করে দেখো। ওই যে বললাম জিঙ্ক সহ দিলে কার্বনিল যৌগ মানে কি এলডিহাইড কিটোন আসবে, এই যে এলডিহাইড আসছে, এই যে কিটোন আসছে আর কি। এবার তোমার যদি মনে হয় যে না ভাই আমি এটা কাজ করি, আমি হচ্ছে জিঙ্ক সারা রিয়াকশনটা করতে চাই, জিঙ্ক না দিয়ে করছি, তখন জিঙ্ক না দেওয়া মানে এখানে জারণ বিক্রিয়া হবে, তো তখনও এই এলডিহাইড কিটোনের মতোই আসবে, কিন্তু এলডিহাইড কিটোন টু এলডিহাইড কিটোন থাকবে না, ওরা জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে, তখন এটা জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে, এই যে দুই কার্বনের অ্যাসিড, আর ওই যে মিথানল পাইলা সেখান থেকে আরেকটা অ্যাসিড। তাহলে কি বলছি কথাটা বুঝতে পারছি না? বুঝে দেখো একবার ভালো করে, যে আমরা কি বললাম, অ্যালকিনের সাথে তুমি যদি ওজনীকরণ বিক্রিয়া করো, তুমি আগে ডাবল বন্ড তুলে দিবা, দিয়ে দুই কার্বনে দুটো অক্সিজেন বসাই দিবা আর কি, ঠিক আছে। বসানোর পরে তুমি যদি জিঙ্ক ছাড়া বিক্রিয়া করো তাহলে অ্যাসিড, জিঙ্ক সহ বিক্রিয়া করলে তোমার কাছে আসবে এলডিহাইড, ঠিক আছে ভাইয়া? ওকে, এবার আমরা ধরো যে একটা প্র্যাকটিস করি আরেকটা দিয়ে, ধরো আমরা একটা কি দিব এবার, একটা আমরা অ্যালকিন নিই, একটা অ্যালকিন নিছি, অ্যালকিনের সাথে সেম বিক্রিয়া করতেছি, O3 এর সাথে ধরো CH3 জৈব দ্রাবক, এখানে রিয়েকশনটা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে করতে হয়, ঠিক আছে। ওকে, জিঙ্ক আর পানি দিলাম আমরা, দিলে দিলে অবস্থায় কি হবে, ওই যে বললাম ডাবল বন্ড তুলে দিবা, তুমি এবার ডাবল বন্ড তুলে দিছো, ডাবল বন্ড কিন্তু তুলে দিছো, বন্ড ছিল কয়টা কার্বন কার্বনে, বন্ড ছিল হচ্ছে 3টা, তুমি কয়টা তুলে দিছো বলো তো, 2টা তুলে দিছো, খেয়াল করে দেখো আমরা মাত্র একটা দিছি, দিয়ে কি কাজ, এই কার্বনে দেবো একটা অক্সিজেন, এই কার্বনে দেবো একটা অক্সিজেন, তাহলে কি জাস্ট ডাবল বন্ডে তুলে দেওয়াটাই কাজ না? ওকে, এখন দেখো এইটা আমাদের কাছে কি আসছে, একটা দুইটা অক্সাল মানে কার্বনিল মূলক পাশাপাশি আসছে, গ্লাইঅক্সাল বলে এগুলোকে আর কি তখন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার তুমি আমারে বলো, যদি আমরা সেম জিনিসটা করতে যাইতাম, কার জন্য, যদি আমরা সেম জিনিসটা করতে যাইতাম জিঙ্ক সহ, যেমন ধরো আমরা আরেকটা দিয়ে করি, এই যে CH, এটা দিয়ে ম্যাক্সিমাম তোমাদের বেশি আসার কথা, হ্যাঁ, কারণ বইয়ের মধ্যে এটা দিয়ে উদাহরণটা দিয়ে দেওয়া আছে। ধরো আমরা এরকম নিলাম, সাথে দিলাম জিঙ্ক প্লাস পানি, ঠিক আছে, তখন কি হবে বলো তো, তখন ওই যে বললাম দুইটা বন্ধন আগে তুলে দাও, বন্ধন কিন্তু দুইটা তুলে দিলাম, দিয়ে দুইটা কার্বনের মধ্যে দুটো অক্সিজেন বসাই দিচ্ছি আর কি, বুঝছি না? ওকে, এটা কি করছি আমরা, এটা করছি জিঙ্ক সহ, এবার করি একটা জিঙ্ক সারা করি আর কি, জিঙ্ক সারা মানে হচ্ছে জিঙ্ক সারা বিক্রিয়া করতেছে, তখন এই কার্বনের মূলক থেকে একটা অ্যাসিড মূলক, একটা অ্যাসিড মূলক, ওই কার্বনের মূলক থেকে একটা অ্যাসিড মূলক, তার মানে কি কার্বনিল মূলকটাই থাকে, মানে এলের কিটোনটাই থাকে, কিন্তু সেটাতে কি হয়ে যায়, পুরো অ্যাসিড মূলকে কনভার্ট হয়ে যায়, ব্যাপারটা হলো এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস দেখছো খেয়াল করে, তুমি যদি অ্যালকিন পাও তখন তোমার প্রোডাক্ট তুমি কয়টা পাও, তুমি যখন অ্যালকিন পাও তখন প্রোডাক্ট পাও, ধরো এই যে একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, সেটা তুমি জিঙ্ক দিয়ে করো, তুমি জিঙ্ক ছাড়া করো, কিন্তু তুমি যখনই অ্যালকাইন দিয়ে ওজনীকরণ বিক্রিয়া করতেছো তখন কয়টা প্রোডাক্ট পাচ্ছ, তখন তুমি মাত্র একটাই প্রোডাক্ট পাও। তাহলে মনে রাখতে হবে, অ্যালকাইনের সাথে ওজনীকরণ করলে একটা প্রোডাক্ট পাওয়া যায়, অ্যালকিনের সাথে ওজনীকরণ করলে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে বেনজিনে তাহলে কি হবে বলো তো ভাইয়া, বেনজিনে, তাহলে বেনজিনের ক্ষেত্রে কি হবে, বেনজিন, তাই তো। আচ্ছা, বেনজিন দেখতে কিরকম এইটা আগে ডিসাইড করে নেই, এই যে বেনজিন, তাহলে আমাদের কাজ কি, ডাবল বন্ডগুলো তুলে দিব কিন্তু আগে, তাহলে ডাবল বন্ডগুলো তুলে দিই আমরা, ওই যে জিঙ্ক সহ করি এটা আর কি, হ্যাঁ, জিঙ্ক সহ। ওকে, ডাবল বন্ডগুলো তুলে দিচ্ছি, ডাবল বন্ড তুলে দিলে কি থাকে, এই যে এই বন্ডটা থাকলো, তারপরে হচ্ছে এইটা থাকলো, এটা থাকলো, মাঝখানে ডাবল বন্ডগুলো কিন্তু নাই হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে একটা কার্বন, তো এটাও একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, কার্বন কার্বন, 6টা কার্বন কিন্তু আছে, শুধু ডাবল বন্ডগুলো তুলে দিয়েছি। তাহলে তখন কি হবে বলো তো ভাইয়া, এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন তো আগের থেকে ছিল, তার মানে কি এই একটা যৌগ, এই কার্বনের সাথে এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম, সেম অবস্থা, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, সেম অবস্থা, এখানেও হচ্ছে যে অক্সিজেন দিয়ে দিলাম, হাইড্রোজেন দিয়ে দিলাম, তারপরে কি এখানেও দিয়ে দিব হাইড্রোজেন, এখানে দিয়ে দেবো হচ্ছে অক্সিজেন, এখানে দিয়ে দেবো অক্সিজেন, হাইড্রোজেন, মানে আমি কি করছি,
আমি করছি হচ্ছে এই ডাবল বন্ডগুলোকে তুলে দিয়ে ওইখানে শুধু অক্সিজেন বসাই দিচ্ছি আর কি। ঠিক আছে? এই যে আমাদের কাছে ৩টা যৌগ আসছে। ৩টা যৌগই কি একই টাইপের মতো দেখতে মনে হইতেছে? তাহলে একটু ভেঙে লিখি তো। CHO একপাশে, সাথে থাকতেছে কি CHO। এটার নাম কি বলে বলো তো? এটার নাম বলে গ্লাইঅক্সাল বলে। ওই যে বললাম ২টা CO মূলক একপাশে থাকলে তাকে গ্লাইঅক্সাল বলে। ঠিক আছে? কয়টা পাইছো গ্লাইঅক্সাল এখান থেকে? বেনজিন থেকে ৩টা। কখন? তুমি যখন জিঙ্ক সহ বিক্রিয়া করছো। আচ্ছা, আমি যদি জিঙ্ক সহ না করে যদি জিঙ্ক ছাড়া করতাম তাহলে কি হইতো বলতে পারবা না? যখন করবো তখন হচ্ছে কি এখানে তখন ৩ মোলে পাইতাম, বাট COOH পাইতাম। তখন এটার নাম কি পাচ্ছি আমরা? তখন এটার নাম পাচ্ছি হচ্ছে অক্সালিক অ্যাসিড পাচ্ছি আর কি। কি পাচ্ছি? অক্সালিক অ্যাসিড। ওকে? ওকে। তাহলে এই পার্টটা গেল। তাহলে আমরা বেনজিন থেকে জানি, আমরা হচ্ছে অ্যালকাইন থেকে জানি, অ্যালকিন থেকে জানি আর কি। তার মানে ওজনীকরণ বিক্রিয়ার মোটা দাগে সবকিছু শেষ করে ফেলছি। আচ্ছা, ওজনীকরণ বিক্রিয়ার একটা মূল কাজটা কোথায়? কিসের পরীক্ষা করা যায় এখান থেকে? অসম্পৃক্ততার তাহলে পরীক্ষা করা যায়। অসম্পৃক্ততার ধরন নির্ণয় করা যায়। ধরন নির্ণয় করা যায়। কেন? কারণ ওই যে বললাম অ্যালকিনের ক্ষেত্রে ২টা প্রোডাক্ট পাওয়া যায়, অ্যালকাইনের ক্ষেত্রে একটা প্রোডাক্ট পাওয়া যায়, বেনজিনের ক্ষেত্রে সেইম প্রোডাক্ট আবার ৩টা পাওয়া গেল। তো তার মানে হচ্ছে কি বোঝা যাচ্ছে তো না কোন জায়গায় কেমন অসম্পৃক্ততা আছে। সো এই জন্য বলতেছিলাম আসলে ওজনীকরণ টপিকটা থেকে এই কাজগুলো করা যায়। আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। এখন আসো দেখি কোথায় কোথায় আমরা আসছি। ওই যে এই টপিকগুলো নিয়ে ওই ঢাবির যে প্লেলিস্টটা আছে সেখানে তো ডিটেলস আলোচনা করিনি, এখানে আলোচনাটুকু করলাম। ঠিক আছে ভাইয়া? এবার মনে হয় আমাদের কাছে একটু আমরা টান দিতে পারবো, কারণ আমাদের কাছে দ্রুত হবে আর কি। এবার চলো অ্যাসিড বেস তীব্রতা। অ্যাসিড বেসের তীব্রতাটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এই জায়গা থেকে ভালো প্রশ্ন হয়। তো আগে একটু চলো অ্যাসিডের তীব্রতাগুলো দেখি আর কি। অ্যাসিড তীব্রতা, তীব্রতা অ্যাসিডের তীব্রতা তুমি কোথায় দেখবা? প্রথমটা হচ্ছে কি অক্সি অ্যাসিডের ক্ষেত্রে, অক্সি অ্যাসিডের জন্য। অক্সি অক্সি অ্যাসিড কোনগুলো বলো তো? এই যে এইচ সরি যেখানে অক্সিজেন আছে তাকে বলছে অক্সি অ্যাসিড, তাই না? এই যে পারক্লোরিক অ্যাসিড, তারপরে ধরো যে H2SO4, তারপরে ধরো যে HNO3। যদি বলো এদের মধ্যে তীব্র অ্যাসিড কোনটা, তুমি কি করবা? যার জারণ মান বেশি, যার জারণ মান বেশি সেটাই তীব্র অ্যাসিড। তাহলে ক্লোরিনের জারণ মান এখানে বেশি, তাহলে এটা হচ্ছে তোমাদের কাছে তীব্র অ্যাসিড আর কি। আবার তুমি যদি দেখো দুইটা অ্যাসিডের ক্ষেত্রে যে জারণ মান, কেন্দ্রীয় পরমাণু জারণ মান দুটো সমান, কেন্দ্রীয় পরমাণু জারণ মান দুটা সমান। ধরো যে আমরা এরকম একটা যোগ নিলাম, আম, এটা যে এখানেও দেখো +7, এখানে দেখো +7, তখন তুমি কি করবা? যার কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি ওটা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে আমাদের কাছে তীব্র অ্যাসিড। বোঝা গেল? ওকে। এরপরে তুমি কি করবে? এটা হলো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা আমরা শর্ত বলতে পারতেছি, কার জন্য? হ্যালো অ্যাসিডের জন্য আর কি। কার জন্য বলো তো? হ্যালো অ্যাসিড এর জন্য। হ্যালো অ্যাসিড কোনটা? হ্যালো অ্যাসিড হচ্ছে হ্যালোজেনগুলোর অ্যাসিড। হ্যালোজেনগুলো যখন জলীয় অবস্থায় থাকে, হ্যালোজেনগুলো যখন জলীয় অবস্থায় থাকে তখন তাদের অ্যাসিড। তখন কোনটা? যার অ্যানায়নের আকারটা বড় ওইটা তীব্র অ্যাসিড। এই যে দেখো আয়োডিনের আকারটা বড়, তাহলে আয়োডিন হবে তীব্র অ্যাসিড আর কি। তাহলে এই সাইডটা হবে তীব্র অ্যাসিড। গেল ব্যাপারটা? ওকে। এরপর আসো ৪ নাম্বার পয়েন্ট, জৈব অ্যাসিডের জন্য। জৈব অ্যাসিড এর ক্ষেত্রে, জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? এই যে COOH, তারপর দিলাম CH3COOH। ঠিক আছে? আচ্ছা, আহ, এখানে তোমার কি হলো? CH3 মূলক যুক্ত থাকলে অ্যাসিডের তীব্রতা কমে। ঠিক আছে? তাহলে কার তীব্রতা বেশি? কি বললাম? CH3 বা অ্যালকাইল মূলক যুক্ত থাকলে জৈব অ্যাসিডগুলোর ক্ষেত্রে তীব্রতা কি হয়? কমে। তাহলে কার তীব্রতা বেশি? এইটার তীব্রতা বেশি। এই যে মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা বেশি। বুঝতে পারলাম? ওকে। এর বাইরে আমরা কি বলতে পারি? যদি আবার, যদি আবার সেখানে কি হয়? যদি আবার ওই CH3 মূলকের মধ্যে যদি কোনো ক্লোরিন যুক্ত হয় তখন তীব্রতা কিন্তু কার বেশি হয় আবার? তখন ওই হ্যালোজেন যুক্ত হওয়া মানে কি এই ক্লোরিনের তীব্রতা আবার বেশি হয়ে যায় আর কি। কি বললাম কথাটা? যে আমরা যদি একটা অ্যাসিড মূলক নেই, সেই অ্যাসিড মূলকের সাথে হাইড্রোজেন ব্যতি রেখে যদি আর যুক্ত হয় মানে অ্যালকাইল মূলক যুক্ত হয় তাহলে কি হয়? তীব্রতা, তীব্রতা কমে। ঠিক আছে? এটা হলো একটা শর্ত। ২ নম্বর কথা, আর এ, আর এ মানে অ্যালকাইল মূলকের মধ্যে হ্যালোজেন যুক্ত হলে
হ্যালোজেন যুক্ত হলে তীব্রতা বাড়ে, তীব্রতা বাড়ে। তাহলে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। তাহলে কোনটা তীব্রতা বেশি হবে? যাতে হ্যালোজেন যুক্ত হয়েছে সেটা। তাহলে সি ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন এ। তাহলে কি বললাম কথাটা? যে হ্যালোজেন যুক্ত হলে তীব্রতা বাড়ে। আর কি বললাম? যদি CH3 যুক্ত হয় তাহলে কি তীব্রতা কি হয় ভাইয়া? কমে। তাহলে আমরা যে তোমাকে বলি সি নাম্বারটা ইজ গ্রেটার দেন বি নাম্বারটা ইজ গ্রেটার দেন এ নাম্বারটা। এবার তোমাকে আরেকটা প্রশ্ন করি। ধরো দিস ইজ CF3 COOH আর দিস ইজ CH Cl2 COOS। কোনটা তীব্রতা বেশি হবে? দুটোতে তো হ্যালোজেন আছে। আচ্ছা, তখন কোনটা বেশি হবে? যেটাতে এই তড়িৎক্রিয়াত্মকতা ওদের যত বেশি হবে তত বেশি তাদের তীব্রতা বাড়বে। তাহলে ফ্লোরিনের তড়িৎক্রিয়াত্মকতা Cl2 এর থেকে অবশ্যই বেশি। তাহলে কোনটা বেশি হবে বলো তো ভাইয়া? এটা। সো আই গেস তুমি বুঝতে পারছো এখন কিসের জন্য কি হয়, তীব্রতা কোথায় বাড়ে আর কোথায় কমে। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটাতে ভাইয়া? হয়েছে। আচ্ছা, এর বাইরে তুমি আর একটা কি কাজ করতে পারো তীব্রতার জন্য, এসিড তীব্রতার জন্য? কে এর মান, কে এর মান, ঠিক আছে? আর হচ্ছে পিকে এর মান, পিকে এর মান। এই দুটো দিয়েও এসিডের তীব্রতা নির্ণয় করা যায়। যদি কে এর মান যদি বেশি হয় তখন তীব্রতা কি হয় জানো? তীব্রতা বেশি। আবার পিকে এর মান যদি কম হয় তখন কি হয় বলতো? তখন তীব্রতা বেশি হয় আর কি। তাহলে কে এ পিকে এর মান দিয়েও বের করা যায়। কে এর মান বেশি হলে তীব্রতা বেশি, পিকে এর মান কি হলে? কম হলে তীব্রতা বেশি। এই মানটুকু মনে রাখবে আর কি। এবার তাহলে ক্ষারের জন্য, ক্ষারের ক্ষেত্রে তাহলে কি থাকবে? কেবি থাকবে আর পিকেবি থাকবে, তাই না? আচ্ছা, তোমার যদি কেবি এর মান বেশি হয় তাহলে ক্ষারের তীব্রতা বেশি, ক্ষারের তীব্রতা বেশি। পিকেবি এর মান যদি কম হয় তখন ক্ষারের তীব্রতা কেমন হবে? তীব্রতা হবে হচ্ছে কম, তীব্রতা হবে হচ্ছে বেশি। কি বললাম মনে আছে তো না? আচ্ছা, তো কেবি যে রুলস, অ্যাসিড বেজের, অ্যাসিডের জন্য যেমন ক্ষারের জন্য ব্যাপারটা হচ্ছে তেমনই আর কি। বাট অ্যাসিডের জন্য থাকে কি কে এ, আর ক্ষারের জন্য কি থাকে? কেবি। ওকে, এবার যাচ্ছি হচ্ছে আরেকটা 6 নাম্বার ক্ষারের তীব্রতা ক্ষেত্রে যেহেতু বলতেছিলাম। ওকে, এবার অ্যামিনের জন্য দেখি, অ্যামিন এর জন্য। এবার যদি আমরা একটু খেয়াল করে বলি, আমাদের কাছে অ্যামিনগুলো কি থাকে? 3 ডিগ্রি অ্যামিন থাকে, 2 ডিগ্রি অ্যামিন থাকে, 1 ডিগ্রি অ্যামিন থাকে, অ্যামোনিয়া থাকে। এখন এদের মধ্যে কোনটা তীব্র ক্ষার? অ্যামিনগুলো মাথায় রাখতে হবে কেমন ক্ষার? ওরা হচ্ছে লুইস বেস, লুইস বেস, লুইস বেস মানে যারা একজোড়া মুক্ত ইলেকট্রন দান করতে পারে। এদের ক্ষেত্রে যত আর বাড়ে তত তীব্রতা বাড়ে, যত কি বাড়ে? আর বাড়ে। আর এই 1 মানে কি? একটা আর, 2 মানে কি? 2টা আর আছে, 3 মানে কি? 3টা আর আছে। কিন্তু কি বললাম? আর বাড়লে তীব্রতা বেশি হওয়ার কথা, কিন্তু এটা হয় না। ঠিক আছে? কি বললাম? এটা হওয়ার কথা, এটা হওয়া উচিত। বাট স্টেরিক নাম্বারের পার্থক্য থাকার কারণে 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন অ্যামোনিয়া। ঠিক আছে? এটা তাহলে হবে। কেন হবে? স্টেরিক নাম্বারের জন্য। কেন স্টেরিক নাম্বার? ব্যাপারটা কি? ওই যে 3টা আর থাকা মানে কি? স্ট্রিক নাম্বার না, সরি, স্ট্রিক ফ্যাক্টর। 3টা আর থাকা মানে কি? বেশি বড় গ্রুপ আছে, তার বড় গ্রুপগুলোর মধ্যে বিকর্ষণ ঘটবে, যার জন্য দেখা যাবে কি ওরাই একজোড়া ইলেকট্রন দান করতে বাধা দিবে আর কি। একজোড়া ইলেকট্রন দান করতে বাধা দিলে তখন তীব্রতা কি হয়ে যায়? আসলে কমে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা ভাইয়া? ওকে, তাহলে আমরা মনে হয় অনেক দূরে পড়ে ফেলছি অলরেডি। দেখি অর্গানিকের পার্টটুকু মোস্টলি কাভার্ড। ঠিক আছে, মোস্টলি অর্গানিক পার্ট টু কাভার। এবার যাচ্ছে আরহেনিয়াস অ্যান্ড ভ্যান টপের সমীকরণে এখান থেকে। ঠিক আছে, তো এবার এই পার্টটা একটু পড়ার দরকার আছে, কারণ শাস্ত্রের প্রশ্নগুলোর মধ্যে দেখা যায় ইনডেপথ প্রশ্নগুলো হয়। তোমরা দেখতে পাচ্ছ মনে হয় যে ঢাবির প্রিপারেশনে কিছুটা পড়াইছিলাম এগুলা, কিন্তু তোমার শাস্ত্রের জন্য আসলে এগুলো পড়তেই হইতেছে আর কি। ঠিক আছে, এটা কি বললাম? আরহেনিয়াস, আর হেনিয়াস, সরি 2টা আর হবে এখানে। আচ্ছা, বাংলায় লিখে দিই তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। আরহেনিয়াস সমীকরণ, আর এটা কি বললাম? এটা হচ্ছে ভ্যান টপের সমীকরণ। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন সমীকরণ। হ্যাঁ, আজকে একজন স্টুডেন্ট খুবই মানে প্যাচ লাগাই ফেলতেছিল এটার মধ্যে, সো আমি চাইবো তোমরা যেন প্যাচ না লাগাও। হ্যাঁ, আর হ্যাঁ, সমীকরণে কি হয়? লন কে সমান মাইনাস ই এ ডিভাইড বাই আর টি। ওকে, আর প্লাস হচ্ছে থাকে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট।
যে কনস্ট্যান্টের মধ্যে আরএনএস ধ্রুবক থাকে। আর ওই পাশে ভ্যান ডের সমীকরণে কি থাকে, লন কেপি সমান মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর টি প্লাস কনস্ট্যান্ট। সো ব্যাপারটা খুবই ক্লোজ মনে হইতেছে, মোটেও ক্লোজ না। কেন? কারণ এই জায়গায় কে যেটা না, কে হলো কি বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। আর এই জায়গায় কেপি যেটা, এটা কিন্তু সাম্য ধ্রুবক, এটা হচ্ছে কেমন সাম্য ধ্রুবক। এখান থেকে তুমি যেটা বের করতে পারো সেটা ইএ। এই ইএটা কি, ইএ হইল সক্রিয়ণ শক্তি, ইয়ে হইল কি, ইয়ে হইল কি সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তির মান অলওয়েজ অলওয়েজ পজিটিভ হয়, ঠিক আছে। আর ওইখানে যেটা আছে ডেল এইচ, ডেল এইচটা কি, ডেল এইচটা হলো বিক্রিয়া তাপ, ডেল এইচটা হলো বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি বলে। এই ডেল এইচটা পজিটিভও হইতে পারে, আবার এই ডেল এইচটা নেগেটিভও হইতে পারে কিন্তু আর কি, মনে থাকবে কথাটা। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে গ্রাফ কেমন পাবো, গ্রাফ তাহলে পাবো একটাই গ্রাফ পাবো আমি, যদি লন কে আর বনাম আমি যদি 1/t এর গ্রাফ অঙ্কন করি আর কি। গ্রাফটা কেমন হবে বলো তো, গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। কেন? কারণ এটা ঢালটা নেগেটিভ আসবে আর কি। তো এইটার জন্য ঢাল কোনটা, এটার জন্য ঢাল হলো মাইনাস ইএ ডিভাইডেড বাই আর। আর এখানকার জন্য গ্রাফ কেমন হবে জানো, এখানকার জন্য গ্রাফ থাকবে হচ্ছে দুইটা, এখানকার জন্য গ্রাফ থাকবে দুইটা, লন কেপি ভার্সাস 1/t এর গ্রাফ। আবার আমি এই জায়গায় দিলাম হচ্ছে লন কেপি 1/t এর গ্রাফ, কারণ হচ্ছে ডেরিসের মান তো দুইটা, তাই না। যখন গ্রাফটা এরকম টাইপের হবে তখন ঢালটা হচ্ছে কেমন, তখন ঢালটা হলো ডেল এইচ ডিভাইড বাই আর। এটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, এটা কার জন্য বললাম, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। আর এইখানে যখন এরকম হবে তখন ঢালটা হবে কেমন নেগেটিভ, তখন মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আর। তো এটা কার জন্য আবার, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য। তাহলে ব্যাপারটা কি বললাম, তাহলে ভ্যান ডের সমীকরণের জন্য এই তথ্যগুলা, এই পাশে তথ্যগুলো আর এর তথ্যগুলো আর কি, সবগুলো কি সেম বলো তো, অবশ্যই কিন্তু সেম না, প্যাচ কিন্তু লেগে যাওয়ার চান্স আছে, তোমরা এই প্যাচটা লাগাবে না আর কি ওখানে। ওকে, আর আরএনএ সমীকরণ থেকে আরেকটা ফর্মুলা মনে রাখবা, এখান থেকে ম্যাথ আসছিল সাস্টের মধ্যে, যে তোমাদের যেন ঝামেলা না হয়, লন কে টু ডিভাইড বাই কে ওয়ান সমান ইএ ডিভাইড বাই আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান টি টু। তাহলে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো বলতে পারবা একটু, ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এরকম যে তুমি যদি একটা রিয়াকশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কাজ করো তখন তার ক্ষেত্রে কি হবে, তখন তার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হার ধ্রুবক পাওয়া যাবে। তাহলে তাপমাত্রার পার্থক্য জানা থাকলে তুমি কে ওয়ান কে টু এর মধ্যে সম্পর্ক বের করতে পারবা। তাপমাত্রার পার্থক্য যদি 10 কেলভিন হয় বা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন কে ওয়ান কে টু হবে কত, তখন কে টু হবে হচ্ছে 2K1, তখন কে টু হবে কত, 2K1। কখন এটা, যখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন থাকবে তত, ঠিক আছে। এটা কিন্তু পরিবর্তনের কথা বলছি ভাইয়া, এটা কিসের কথা বলছি ভাইয়া, ভাইয়া বলছি হচ্ছে পরিবর্তনের কথা বলছি আর কি। আই গেস তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছি যে কোন সূত্রে তুমি তুমি কি কি কাজ করবা না করবা। ওকে, ওকে, তাহলে এখন কত নাম্বার টপিক পড়লাম, চলো টপিক নাম্বারটা দেখে আসি একটু। 6 নাম্বার টপিক দেখবো হলো কেপিকেসি। কেপিকেসি 7 নাম্বার টপিক, তাই না? আচ্ছা, তো এই টপিকের মধ্যে তুমি জিনিস খেয়াল করছো কিনা, কেপিকেসি এই পার্টটা আমরা আগে কিন্তু পড়ে আসছিলাম। সো আমি আসলে এইটা নিয়ে একটু আলোচনা করতে চাই না, আমি চাইবো যে তুমি এটা ডিউ ওই যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম তো ওইখান থেকে এটা একটু দেখে রাখো ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমি 8 নাম্বার টপিকটা নিয়ে একটু দেখতে চাই। কিসের জন্য দেখতে চাই, প্রশমন তাপের জন্য আর কি। প্রশমন তাপের ক্ষেত্রে 8 নাম্বার যে টপিকটা আছে এটা নিয়ে একটু দেখতে চাই। এখান থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছিল, তো এই টপিকটা দেখার দরকার আছে। প্রশমন তাপ, সো প্রশমন তাপ নিয়ে আসলে আলোচনা এর আগেও ভিডিওগুলোতে করা হয়েছে, তুমি আরেকবার আমি করব। এখানে প্রশমন তাপ কার জন্য কাজ করে, 1 মোল এইচ প্লাস 1 মোল ওএস মাইনাস যখন 1 মোল পানি তৈরি করে তখন যে তাপটা উৎপন্ন হয় সে তাপের মান কত, 34 কিলোজুল/মোল, ঠিক আছে। এখন তুমি যদি কখনো হিসাব নিকাশ করে দেখো যে হচ্ছে কি হয়েছে এটাতে, ধরো যে এখানে আসছে 0.5 মোল আসছে, ধরো 0.5 মোল পানি তৈরি হয়েছে আর কি, তখন তোমার তাপটা তাহলে কত হবে, তখন 57.34 ইন্টু 0.5, ব্যাপারটা কিন্তু এরকম হবে আর কি, ঠিক আছে, এত কিলোজুল তাপ পাওয়া যাবে। তাহলে এক কথায় উত্তরটা যদি দিতে চাই
যে যত মোল পানি তৈরি হবে তত দিয়ে গুণ করতে হবে আর কি। ঠিক আছে? যদি 2 মোল পানি তৈরি হয় তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 3 মোল পানি তৈরি হলে 3 দিয়ে গুণ করা লাগবে। 0.1 মোল পানি তৈরি হলে 0.1 দিয়ে গুণ করা লাগবে আর কি। বুঝতে পারছি না? ওকে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে রুলস আছে ৩ টা। আমরা যে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেজের বিক্রিয়া করি, আর তখন যদি ১ মোল পানি পাই, তখন তাপটা কত? 57.34 এত তাপ উৎপন্ন হয়, মাইনাস আছে সামনে। এবার তুমি যদি স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেজের বিক্রিয়া দাও এবং সেখানে যদি 2 মোল পানি পাও, কয় মোল পানি বলছি বলো তো ভাইয়া? 2 মোল পানি যদি পাও, তখন সেক্ষেত্রে কত হবে? তখন তুমি সেটাকে 2 দিয়ে গুণ করবা। করতেছো। এবার তুমি যদি ওই জায়গাটা একটাও যদি উইক পার্ট পাও, একটা যদি উইক অ্যাসিড পাও, স্ট্রং বেস পাও, তখন যদি 1 মোল পানি পাও, 1 মোল পানি পাও, তখন কি হবে? তখন হবে হচ্ছে লেস দেন লেস দেন -57.34, অর্থাৎ -55, 54 এরকম টাইপের তাপ পাওয়া যাবে আর কি। আর মনে রাখার মতো বিষয় কোনটা? যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড এইচএফ এর বিক্রিয়া দিই, ঠিক আছে? তো এইচএফ তো একটা উইক অ্যাসিড আর এটা তো একটা স্ট্রং বেস। তো অ্যাকর্ডিং টু আমাদের কথাবার্তা আমরা বলতেছি কি উইক অ্যাসিড থাকলেই তো কমে যাবে, বাট এখানেও তো 1 মোল পানি উৎপন্ন হয়, কিন্তু এই একটা কেজে তোমার যে তাপটা উৎপন্ন হবে এখানে সেটা হচ্ছে কত? 68। কেন? কারণ হলো এখানে সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন হয়। ফ্লোরাইডের আকারটা কেমন? ছোট। বিকর্ষণ করবে, আর আমরা জানি বিকর্ষণ করলে শক্তি কি হয়? বাড়ে। তো এই শক্তিটা এখান থেকে বাড়বে আর কি। সো এটা একটা রুলস, উইক সিস্টেম থাকলে কমে যায়, এটা একটা রুলস। আর এইসব থাকলে বাড়ে, এটা হচ্ছে আরেকটা রুলস। আই গেস প্রথম তাপের বিষয়ে এইটুকু তথ্য তোমাকে একটা এক্সট্রা এজ দিবে, তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে যাইতে পারবে আর কি। ওকে। পিএইচ নির্ণয়ের ম্যাথ আসলে অনেকগুলো করছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যে প্লেলিস্টটা বলছি সেখানে রিডিরেক্ট করতেছি আবারও। তবে এখানে একটু মনে রাখার মতো বিষয় আছে যে পিএইচ নির্ণয় করার জন্য মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, তাই তো? আরেকটা জিনিস হলো কি, এটা কার জন্য? এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড এর জন্য বা স্ট্রং বেজের জন্য তুমি গেলে পিওএইচ বের করতে পারবে। বাট তুমি যদি এই জায়গাটা কি করো, তুমি যদি OH নাও, সরি, তুমি যদি এই জায়গাটায় উইক অ্যাসিড নাও, তখন কিন্তু সেই জায়গায় ফর্মুলাটা কি হচ্ছে? আলফা সি, অথবা মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি। সো এই ম্যাথটা যেটা আগে বলছিলাম আর তোমাদের যেহেতু প্লেলিস্টটা দেখতে বলছি, এখান থেকে এটা দেখে নিবে আর কি। তবে এখানে একটু চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, একটু বলি চ্যালেঞ্জটা কোথায়। 9 নম্বর টপিক নাকি? পিএইচ ঘনমাত্রা নির্ণয়ের একটা চ্যালেঞ্জ আছে। যেমন ধরো বলতেছে 1.26% W/V H2C2O4 এর পিএইচ কত, এরকম। তো তখন আগে তোমাকে ঘনমাত্রা বের করতে হয়, ঘনমাত্রা বের করলে তুমি বাকিটা পারবা, এটা আমি জানি। তো তখন দেখি কি হয়। তোর সি সমান 1.26 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর মান ইন্টু ভি এর মান। ভি এর মান কত? 100। কিন্তু এম এর মানটা কত? অক্সালিক অ্যাসিডটা যখন আমরা কি নিলাম, সলিড অবস্থা নিচ্ছি আর কি, তখন অনাদ্র থাকে, তখন অক্সালিক অ্যাসিডের ভর কত হয়? H2C2O4, 2 অণু পানি থাকে আর কি। তো নর্মালি যদি আমরা নিতাম তাহলে 90 হইতো ভর, বাট 2 অণু পানি যুক্ত থাকার কারণে কত হবে? 126। সো এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ঘনমাত্রাটা বের করার সময় গুণ করে তাহলে কত হলো? গুণ করলে আসবে হচ্ছে 12.6 ডিভাইডেড বাই 126, অর্থাৎ 0.1, তাই তো? ওকে, এরকম। তো এবার মনে হয় তুমি পারবা। তো পিএইচ সমান তাহলে কি হলো? মাইনাস লগ অফ 2 ইন্টু 0.1। আচ্ছা 2 কেন? কারণ 2টা এইচ প্লাস আসে, এই জন্য 2 দিয়ে গুণ করতে হয়েছে আর কি। ঠিক আছে? তাহলে কত আসলো আমাদের কাছে? 1 মাইনাস 0.3, অর্থাৎ 0.7 আসবে হচ্ছে অ্যান্সারটা। সো আমি যদি ভুল না করে থাকি, তোমাদের আসলে এই ঘনমাত্রা রিলেটেড কাজগুলোর মধ্যে একটু মানে কাজ করবো আর কি, যে কিভাবে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে যাও আর মোলারিটি থেকে কিভাবে পার্সেন্টেজে আসো আর কি। ঠিক আছে? সো এই পার্টটা আলোচনা করছি যদিও, বাট আমি জাস্ট তোমাকে বলে দিলাম যে কোন জায়গায় তোমাকে একটু ফোকাস দেওয়া লাগবে। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার তাহলে চলো ফ্যারাডের এই সূত্রটা এখান থেকেও প্রতি বছরই দেখলে দেখা যায় যে সাস্টে প্রশ্ন আসছে, পিএইচ টপিক থেকে নির্ণয় থেকে বারবার প্রশ্ন আসছে। তো পিএইচ নির্ণয়টা বারবার কিন্তু করবা। আর হচ্ছে যে ফ্যারাডের সূত্র,
ফ্যারাডের সূত্রের এখান থেকে মাস তোমার করা দরকার, ঠিক আছে? তো এই সূত্রটা হচ্ছে খুবই সহজ, মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে জটিল কিছু আসে না। তো ফর্মুলা তো একটাই না, ডাব্লিউ সমান MIT ডিভাইডেড বাই NF। এমটা কি? এমটা হচ্ছে ভর, আইটা হচ্ছে কারেন্ট, টি হচ্ছে টাইম, এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বা তুল্য সংখ্যা, এফ হচ্ছে 96500। এখন এখানে মনে রাখার মতো বিষয় কোনটা? ধরো তোমার কাছে আছে এখানে কপার সালফেট, এর ভিতর দিয়ে তুমি আই পরিমাণ কারেন্ট দিছো, তুমি এখানে টি সময় ধরে কারেন্টটা চালাইছো, তখন তোমাকে বলছে এখানে কতটুকু পরিমাণে জমা পড়বে। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, তাই না? তো তুমি আই এর মান জানো, তুমি আই এর মান বসাবা, টি এর মান তুমি জানো, টি এর মানটা সেকেন্ডে বসাবা। তারপরে কপার যেহেতু আছে +2, তাহলে এখানে এন এর মান কত 2, আর এর মানটা কত 96500। তো ঝামেলা মাঝে মধ্যে তোমরা যে জায়গায় করো যে ভরটা কার নিব, এই এমটা কার নিব, কপারের নিব নাকি কপার সালফেটের নিব? মাথায় রাখতে হবে যার অধক্ষেপ ফেরাচ্ছে, অথবা যার জন্য শুধুমাত্র হচ্ছে প্রলেপটা দিচ্ছে, এর ভরটা আর কি। এখানে কপারের দিচ্ছে, তো কপারের ভর, তো কপারের ভর কত 63.5। এখানে শুধুমাত্র উল্লেখ করার মতো বিষয় হচ্ছে এটাই, যে আমরা যাকে প্রলেপ ফেলাচ্ছি বা যার ওজনটা সঞ্চয় করতেছি তার ভর, পুরো যৌগটার ভর না। হ্যাঁ, এখানে প্রিকশনসটুকু বলে দিলাম। আচ্ছা, আর এর বাইরে তুমি কি করবা? এটার মানে এটা ঝামেলা হয়। যেমন ধরো তোমাকে বলছে অ্যালুমিনিয়াম 3+ থেকে তোমাকে বললো যে অ্যালুমিনিয়ামের একটা অদক্ষেপ ফেলাইতে হবে। তাহলে এখানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 3। আবার তোমাকে বললো ধরো অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম প্লাসের একটা অদক্ষেপ ফেলাইতে হবে। তখন এন এর মান কত? তখন এন এর মান কিন্তু 2। সো ব্লাইন্ডলি করা যাবে না। তোমাকে জাস্ট দেখতে হবে কোথা থেকে কোথায় যাইতে বলছে। যত আমাদের কাছে কি আম আমাদের কাছে চার্জ আছে সেখান থেকে ফাইনাল চার্জে কততে যায় এটার বিয়োগফল। ফাইনাল যত আছে, ফাইনাল চার্জ কততে যায়, এই দুটোর বিয়োগফল করলে তুমি কি করতে পারবে ভাইয়া? তুমি এটার এই পরিমাণটুকু বের করতে পারবে আরকি। সো প্রিকশনসটুকু ক্লিয়ার হয়ে গেছে না? এখানে n এর মান নিয়ে একটা ঝামেলা হয়, m এর মান নিয়ে একটা ঝামেলা হয়। আর কিন্তু এখানে কোনো ঝামেলা নাই। সো আমার মনে হয় তোমাদের হাতে এখনো সময় আছে। তো তোমরা যে কাজটা করবা, বিগত বছরে 2 থেকে 3টা প্রশ্ন এখানে সলভ করবা আরকি এই টপিকের উপরে। ফর্মুলা শুধুমাত্র একটাই যেহেতু আছে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে চলো এই পরের টপিকে কি বলছি দেখি। হাইব্রিডাইজেশন টপিকটা ওইখানে যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে। তবে হাইব্রিডাইজেশনের এইখানে সাস্টের জন্য তুমি যে কাজটা করবা, বর্ন অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটু নজর রাখবা। বর্ন অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটু নজর রাখবা আরকি, হ্যাঁ? তো চলো তো একটু দেখে আসি বর্ন অ্যাঙ্গেলগুলোর নজর যে ভাইয়া দিতে বললাম, কোথায় দিতে বলি। যেমন চলো হাইব্রিডাইজেশন, তাই না? হাইব্রিডাইজেশন টপিকে আমরা আগে নিলাম H2SO4, আমরা ধরো যে নিলাম POCl3, আমরা ধরো নিলাম NF3, আমরা ধরো যে নিচ্ছি আহ, ধরো যে এই তিনটা নিয়ে আলোচনা করতে হয়ে গেল, তাই না? কেন্দ্রীয় পরমাণু আগে আমরা তড়িৎ-ঋণাত্মকতার কেন্দ্রীয় পরমাণুর ভিত্তিতে আগে লুইস গঠনটা আট করে নিব আর কি, এটা ছিল আমাদের কাজ। তারপরে কাজ কি সিগমা আর লোন পেয়ারটাকে কাউন্ট করা। এখানে লোন পেয়ার কয়টা আছে? সালফারে 0। আমাদের কাছে এখানে আহ সিগমা বন্ধন কয়টা আছে? এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা আছে, যোগ করে দিলে কত হলো? 4, 4 হলে তাহলে কি হবে? sp3। যদি তোমার লোন পেয়ার না থাকে তখন এখানে বর্ন অ্যাঙ্গেল কত হবে জানো? 109.5 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটাতে যাই। যদি আমরা এই জায়গায় দেখি, এই গঠনটা যদি ড্র করতে চাই, তাহলে এখানে 3টা হাতে 3টা ক্লোরিন, এরকম অবস্থা। তাহলে ফসফরাসে দেখো তো লোন পেয়ার কয়টা আছে? 0। সিগমা আছে কয়টা? এখানে 4টা, 1 2 3 4, তাহলে 4 যোগ করে তাহলে কত হইলো? যোগ করলে হইলো 4, 4 মানে হলো sp3। sp3 মানে তাহলে কত হবে? 109.5। কি বলছিলাম মনে আছে না? লোন পেয়ার যদি না থাকে, লোন পেয়ার যদি না থাকে তখন বর্ন অ্যাঙ্গেল যা আছে এটাতে তাই থাকতেছে। ওকে, তাহলে এখানে তাহলে কত হবে? এখানে তাহলে হবে হচ্ছে এরকম। তাহলে এখানে দেখতেছি লোন পেয়ার কয়টা আছে? এখানে লোন পেয়ার আছে একটা, আর সিগমা কয়টা আছে? এখানে 3টা, যোগ করলে হলো কত? 4, 4 মানে হলো sp3। এবার কিন্তু এটা হবে না, এটা হচ্ছে লেস দেন 109.5। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি 102। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে 102। কেন? কারণ লোন পেয়ার থাকার কারণে বর্ন অ্যাঙ্গেল আসলে কি হয়? কমে যায় আর কি। তাহলে কি বলতেছিলাম ভাইয়া কথাটার মধ্যে? যদি sp হয়, sp2 হয়, sp3 হয়, sp3d হয়, sp3d2 হয়, আর যদি লোন পেয়ার নাই,
আমরা যদি লিখি একটু লোন পেয়ার না থাকলে, লোন পেয়ার না থাকলে যদি হয় এসপি সেক্ষেত্রে হচ্ছে 180, এটা হইলো 120, এটা হলো 109.5, এটা হইলো 120 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি, দুইটা থাকে। এখানে হচ্ছে শুধুমাত্র 90 ডিগ্রি। কখন? যখন তুমি কি নিচ্ছ বলো তো ভাইয়া? যখন তুমি লোন পেয়ার বাদে শুধু সিগমা দিয়ে হাইব্রিডাইজেশনটা এভাবে বের করছো তখন। বাট যদি লোন পেয়ার থাকে তখন বন্ড অ্যাঙ্গেলটা এর তুলনায় কি হবে? কমে যাবে আর কি। মনে থাকবে কথাটা? ওকে। সো এই গেল হাইব্রিডাইজেশন টপিকটা নিয়ে হালকা আলোচনা। এরপর আছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মধ্যে তুমি শুধু ব্যতিক্রম যে কয়েকটা আছে, কপার, তারপরে ক্রোমিয়াম, এটা দেখবা। আরেকটা কাজ করবা, আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়নের ইলেকট্রন বিন্যাস, এই ব্যাপারটা বুঝি নেই, তাই না? আচ্ছা, এটা খুবই সিম্পল কিন্তু। ধরো যে তোমাকে বলো আয়রন 2+ ইলেকট্রন বিন্যাস কত, তো আয়রন 2+ ইলেকট্রন বিন্যাস তখন কি হবে আর কি? হবে হচ্ছে 4s0 3d6। তোমার মনে হয় এটা তো তোমার পারো সবাই। তো বাট ইলেকট্রন বিন্যাসে এই জায়গাটা ভুল হইতে পারে। তো জন্য ভুল না হয় এই জন্য কি করতে হবে? ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝে বুঝে তাকাইতে হবে আর কি। ঠিক আছে? এবার যাচ্ছি পরের টপিকটা, আয়নিক ক্যারেক্টার। আচ্ছা, আয়নিক ক্যারেক্টারের এই টপিকটা থেকে সাস্টে প্রশ্ন আসছিল, বাট এর আগে অন্য কোথাও এরকম কোনো প্রশ্ন আসতে দেখা যায়নি। তো তবে চলো দেখি আয়নিক ক্যারেক্টারটা কি। আহ আয়নিক ক্যারেক্টারটা ব্যাপারটা আসলে কি? আয়নিক পার্সেন্টেজও বলতে পারো, ক্যারেক্টারের দিকে যাইতে পারো আর কি, এরকম। তো সাধারণত কি হয়? সাধারণত আয়নিক ক্যারেক্টার বের করে কয়েকটা পার্ট দিয়ে। আয়নিক ক্যারেক্টার বের করার জন্য তোমার কাছে কাজ আছে। তুমি যদি তড়িৎ-চুম্বকতার ভিত্তিতে করো সেক্ষেত্রে করতে পারবা। তুমি চাইলে হচ্ছে ডাইপোল মোমেন্টের সাহায্যেও করতে পারবা আর কি। ফার্স্টে যে প্রশ্ন আসছিল সেটা ছিল ডাইপোল মোমেন্টের ভিত্তিতে। তো তড়িৎ-চুম্বকতার পার্থক্য যদি অনেক বেশি হয়ে যায়, 1.7 এর তুলনায় বেশি দুটা মৌলের ক্ষেত্রে, তখন তো আমরা একটা গেস করতে পারি যে এটা একটা আয়নিক ক্যারেক্টারটা ওর বেশি। যেমন ধরো যদি আমরা বলি যে সোডিয়াম ফ্লোরাইড, আর ধরো যে তোমাকে বলছি যে সোডিয়াম ক্লোরাইড, তাই না? তো দুটার ক্ষেত্রে এই জায়গায় যেহেতু তৈজয়াত্মকতার পার্থক্যটা বেশি, তাহলে এর আয়নিক ক্যারেক্টার তাহলে কেমন হবে? বেশি হবে। এর আয়নিক ক্যারেক্টার তাহলে কেমন হবে? কম হবে আর কি। এটা হচ্ছে তৈজয়াত্মকতার পার্থক্য দিয়ে। আর আমরা যদি ডাইপোল মোমেন্ট দিয়ে বলি, তখন তখন কি করা যায় আর কি? ডাইপোল মোমেন্ট দিয়ে করলে আয়নিক পার্সেন্টেজ বের করা যায়। আয়নিক পার্সেন্টেজ বের করা যায়। পার্সেন্টেজ কিভাবে বের করবা তখন? বের করবা হচ্ছে এরকম, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টকে মিউ দিয়ে লিখতেছে। এটা হচ্ছে অবজার্ভড, মানে যা দেখা গেছে, যে সকল ভ্যালু দেওয়া আছে সেটা। আর এটা হলো এরকম থিওরিটিক্যাল, থিওরি থিওরিটিক্যাল, এরকম এর সাথে 100% গুণ করে দিতে হবে আর কি। তাহলে কথাটা কি বললো বলো তো? ডাইপোল মোমেন্ট তুমি যেটা অবজার্ভ করতেছো একটা যৌগের ক্ষেত্রে, সেইটা ডিভাইডেড বাই থিওরিটিক্যালি কত হওয়ার কথা সেইটা তোমার কাছে অবজার্ভ অথবা থিওরিটিক্যাল যে কোনো একটা দেওয়া থাকবে, আর এটা তুমি বের করবা। দেন প্রশ্ন আসতেছে ডাইপোল মোমেন্টকে আমরা বের করব। কিউ, এই মিউ সমান হচ্ছে কিউ ইন্টু ডি। ঠিক আছে? কিউ ইন্টু ডি মানে ব্যাপারটা বুঝি নেই। কিউ কি? কিউ হলো মানে কিউ ঠিক না দিয়ে আমরা যেটাকে ই দিতাম বেটার হইতো আর কি, ই ইন্টু ডি। তো চার্জের যে পরিমাণটা সেটা, সেইটা এর সাথে হচ্ছে দিচ্ছি কোনটা? ডি। ডি মানে হচ্ছে ডিস্টেন্সটা আর কি। ধরো যে ই ব্যঞ্জন কোনটা? 1.6 ইন্টু 10⁻³ -19 যেটা সেইটা, আর হচ্ছে ডি হচ্ছে কি বন্ড লেন্থ যেটা থাকে দুইটা পরমাণুর মাঝখানে সেইটা আর কি। বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে। সো আইডেন্টি ক্যারেক্টারটা নিয়ে আমার মনে হয় যে শেষ মুহূর্তে বেশি না ঘাটানোই ভালো। যদি এখান থেকে আসে এই ফর্মুলা ইউজ করে তাহলে তুমি এটাকে ইউজ করে দিলা। বাট আদারওয়াইজ অন্যান্য টপিকগুলোর থেকে মার্ক তোলার চিন্তা ভাবনা করা আর কি, এরকম। চলো একটু দেখি এরপর টপিকটা নিয়ে কি বলছি ভাইয়া। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের এখান থেকে, আর এটা আছে রেডক্সের ম্যাথ করার ক্ষেত্রে কি, তাই তো? আচ্ছা, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এখানে একটু লিখি। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটার ক্ষেত্রে পি এর সাথে পি এর সাথে ওকে, পি এর সাথে আমরা যদি কি করি, এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এর সাথে যদি ভি মাইনাস এন বি ইন্টু যদি আমরা এনআরটি করি, এটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, যার সাহায্যে আমি কি করতেছি, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে রূপান্তর করতেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে কি? প্রশ্ন হতে পারে এরকম, এক নম্বরে যে 44 গ্রাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য সমীকরণটা লেখো। ঠিক আছে? তো এই জন্য আগে এন বের করে নিবা। 44 ডিভাইড বাই 44, তাহলে কত হলো 1। তাহলে এন এর মান পাইছো। তাহলে কি হবে? পি এর সাথে এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তখন ভি মাইনাস বি সমান আর টি, এটা হচ্ছে সমীকরণ। অর্থাৎ এন এর মান বের করে
ওখানে সমীকরণটা বের করা। এটা একটা জায়গা হইতে পারে যে তোমাকে গ্রাম দিয়ে দিছে, এন এর মান বের করে সমীকরণ নিশ্চিত কোনটা সঠিক হবে তুমি দাগাও। আরেকটা হইতে পারে এখানে এ আর বি এর একক নির্ণয় করতে বলতে পারে। তাহলে পি এর সাথে আমরা দেখলাম এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এইটার একক কি বলছে, এ এর একক কোনটা। এই টোটালটা তোরা চাপ, তা চাপের একক সাধারণত কি ধরি আমরা, এটিএম ধরি। তাহলে কি হইলো, আমরা তাহলে এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এ, ভি স্কোয়ার এরও একক তাহলে কি ধরতে পারবো আমি, এটিএম ধরতে পারবো না, পারবো। তাহলে এখান থেকে কি বলতে চাইতেছে একটা কথা, এ এর মান বের করতে বলছে। তাহলে এ সমান কি লেখা গেল, এটিএম তো আছে, ভি স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে কি হবে, লিটার স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার যেটা আছে, এন স্কোয়ার ধরো ডিভাইডেড বাই হয়ে গেছে। তাহলে কি হলো, লিটার স্কোয়ার এটিএম ডিভাইডেড বাই এন মানে কি মোল না, তাহলে মোল স্কোয়ার, তাহলে এর ইউনিট কি থাকলো, লিটার স্কোয়ার এটিএম পার মোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই এর ইউনিটটা নিয়ে তোমাকে একটা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, ভালো কিন্তু প্রশ্ন এটা। আরেকটা আবার হতে পারে বি এর ইউনিট নিয়ে, তাহলে ভি মাইনাস এন বি, এটাও সমান তাহলে কি ধরলাম লিটার, তাহলে এন বি এটা তাহলে কি হবে, অবশ্যই লিটারই হবে। তাহলে বি তাহলে কি হবে, লিটার বাই এন, এন এর ইউনিটটা কি, এন ইউনিটটা হচ্ছে মোল, তাহলে কি হবে লিটার পার মোল। সো এই যে ইউনিট নির্ণয় যেটা আছে না, এই ইউনিট দুটো আসতে পারে, এ এর ইউনিটটা কি, বি এর ইউনিটটা কি। আই গেস বুঝতে পারতেছো, এখান থেকে দুই ধরনের প্রশ্ন হওয়ার চান্স, একটা হলো এন এর মান বের করে সমীকরণ কোনটা হবে সেটা, আর একটা বলতে পারে এখান থেকে এ আর বি এর ইউনিটটা নির্ণয় করা সেটা। সো আই গেস তোমরা বুঝতে পারছো, কোনো ঝামেলা আশা করি নাই। ঠিক আছে। আরেকটা হতে পারে কি, রেডক্সের ম্যাথ। রেডক্সের ম্যাথ একটা ম্যাথ করাই আসলে করি, ওটা দিয়েই হয়ে যাবে সবকিছু। চলো একটু দেখি রেডক্সের ম্যাথের এখান থেকে কি হয়। ধরো তোমাকে বলছে এরকম, তোমার কাছে দিছে এটা কে এম এন ও ফোর, তার সাথে দিছে তুমি হচ্ছে 0.1 মোলার, অ্যান্ড এটা দিছে তোমাকে 100 মিলিলিটার। এটা ধরো এ পাত্রে। আরেকটা পাত্রের মধ্যে তোমাকে বলছে H2O2 আছে, এর সাথে দিছে তোমার হচ্ছে ধরো 0.1 মোলার আছে, এবং এটা আছে বি পাত্রের মধ্যে আছে। তোমাকে বলছে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি পাত্রে, এ প্লাস বি পাত্রে মানে দুটাকে তুমি বিক্রিয়া করছো, পাত্রে সম্পূর্ণ বিক্রিয়া হয়েছে, তখন তোমাকে বলছে উৎপন্ন গ্যাসের মান বের করো আর কি। উৎপন্ন গ্যাসের আয়তন, উৎপন্ন গ্যাসের আয়তন কত, এটা তোমাকে জানতে চাইছে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে আয়তন যেহেতু বের করতে বলছে তাই না, এখন তোমাকে আগে বিক্রিয়া করাইতে হবে শুরুতে, কে এম এন ও ফোর প্লাস H2O2, বিক্রিয়া করায় আগে কি উৎপন্ন হয় এটা দেখা লাগবে আর কি, তাই তো। আচ্ছা, তাহলে আগে তুমি একটু দেখো যে এখানে যার মান কত, +7, এখন এখান থেকে যাবে কোথায়, Mn2 প্লাসে। আচ্ছা তাহলে কি হলো, 5টা ইলেকট্রন এখান থেকে, তাহলে ট্রান্সফার হলো কয়টা, 5টা। এখন অক্সিজেন এখানে -1 আছে, এখান থেকে হবে কি অক্সিজেন গ্যাস। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা অক্সিজেন থেকে যাবে একটা ইলেকট্রন, দুইটা অক্সিজেন থেকে যাবে দুইটা ইলেকট্রন। তাহলে কি হলো ব্যাপারটা, এর থেকে থাকলে আসলো 2, তাহলে একে দেবো 2 দিয়ে গুণ, একে দেবো হচ্ছে 5 দিয়ে গুণ। আগে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে নিছি, ঠিক আছে। এবার 5-এর সাথে অক্সিজেন, তাহলে কি 5 মোল অক্সিজেন এই পাশেও তৈরি হবে, তাহলে আমি অক্সিজেনের মোল সংখ্যাটাও পেয়ে গেছি। তাহলে আমার কিন্তু এবার ম্যাথ করার পালা, ঠিক আছে। আমি কি দেখতেছি, 2 মোল কে MnO4 বিক্রিয়া করে কার সাথে, 5 মোল, 5 মোল H2O2 এর সাথে, আর কি তৈরি করে, 5 মোল, 5 মোল O2 তৈরি করে আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে আবার, তাহলে লিখতে পারি 1 মোল, 1 মোল কে MnO4 রিয়াকশন করে তৈরি করে তাহলে কি 5/2 এত মোল O2 গ্যাস তৈরি করে। ওকে, বাট আমার কাছে কতটুকু এর পরিমাণ দিয়ে দিছে খেয়াল করছো, দিছে 0.1 মোল ইন্টু 100 মিলিলিটার। এটাকে যদি গুণ করি তাহলে কি হিসেবে, এস সমান N/V ছিল, মোল সংখ্যা তাহলে বের করে কেমনে, এস ইন্টু ভি দিয়ে, তাহলে 0.1 ইন্টু 100, তাহলে 0.1 ইন্টু 100 করলে কত হয়, 10 ইন্টু 10⁻³ এত মোল KM এর উপর আমি ইউজ করছি এখানে, তাহলে কত হবে 5/2 ইন্টু 10 ইন্টু 10⁻³, তাহলে এত মোল O2। যদি আমরা এবারে ভাগ করি গুণ করি তাহলে কি হয়, 2 দিয়ে করলে 5, 5 তাহলে 25 ইন্টু 10⁻³
এত মোল O2 গ্যাস এখান থেকে উৎপন্ন হইতেছে আর কি। তাহলে আমরা O2 গ্যাস পাইছি, এটাকে এখন আয়তনে কনভার্ট করতে হবে। 25 ইন্টু 10⁻³ ইন্টু 22.4 এত মোল, এত মোল না, এত লিটার, তাই না? এত লিটার O2 গ্যাস উৎপন্ন হয়েছে আর কি। সো এইটাই হচ্ছে আমাদের কাছে কাঙ্ক্ষিত অ্যান্সারটা। সো এখানে একটা পার্ট আমরা খেয়াল করলাম মনে হয় যে এই ধরনের কিছু ম্যাথ আমাকে বলতে পারে, বাট এই ম্যাথগুলো আসলে আমাদের কাছে যদি বলি যে খুব বড়সড় দিবে না, ম্যাথগুলো আসলে একটু আমাদের কাছে ছোট ছোট ম্যাথই দিবে। বাট আমাদের কাছে এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট, যে 5 এই 2 কোনটা কয়টা থেকে কয়টা ইলেকট্রন গেল, এগুলোকে গুণ করে করে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমাদের 15টা টপিক সম্পর্কে দেখার কথা ছিল। আমরা সে 15টা টপিক সম্পর্কেই দেখলাম। সো 15টা টপিক এর মধ্যে প্রথমে টপিকগুলো আমরা আসলে কি করছি, ডিটেলস আলোচনা করছি। শেষের দিকে টপিকগুলোকে একটু রেফারেন্স করছি। তো তোমাদের হাতে যেহেতু সময় আছে, তোমরা একটা কাজ করো, তোমরা ঢাবির যে 23টা ভিডিও যেটা আছে, ভিডিওগুলো খুব বড় বড় ভিডিও না, ছোট ছোট ভিডিও ওগুলো। তো ওই ভিডিওগুলো দেখো, আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো এই ভিডিওটা একটু দেখো। তাহলে দেখবা যে তোমাদের যে সাস্টের প্রিপারেশন এটা গোছানো হবে এবং ভালো হবে। আর ভাইয়া খুবই দুঃখিত। কারণ হচ্ছে যে গলার মধ্যে প্রেশার পড়তেছে, যার জন্য আসলে যতটুকু পারছি ক্লাসটার মাঝখানে কয়েকবার আসলে হাসি-কাশি দিছি। হ্যাঁ? তো তোমাদের ভালো করতে পারলে ভালো লাগবে। তোমাদের পরীক্ষা কেমন হয় না হয় জানাতে ভুলবা না। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরের পরীক্ষাগুলোর মধ্যেও তোমাদের যতটুকু সাপোর্ট লাগে ভাইয়া ওইটুকু সাপোর্ট দিব। তো তোমাদের চাওয়া পাওয়াগুলো তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।